আজকে আর জাঙ্কুকের জীবনে বিশেষ একটি রাত। প্রত্যেকটি মেয়েরই এই রাতটা নিয়ে হাজারো স্বপ্ন থাকে, তেরও আছে। কিন্তু তে জানে এই রাতটা তার জন্য সুখের নয়, বরং তার জন্য এই রাতটা অপমানের রাত, কষ্টের রাত। কারণ জাঙ্কুক যে তাকে ঘৃণা করে, আর এই ঘৃণা জমে আছে প্রায় 5 বছর ধরে। জাঙ্কুক তার বাবা মার চাপে পড়ে তেকে বিয়ে করতে বাধ্য হয়েছে। জাঙ্কুকের বাবা মা আর তের বাবা মা কেউই জানে না ওরা দুজন যে একে অপরকে আগে থেকেই চেনে। জাঙ্কুক রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে তের দিকে রাগের চোখে তাকিয়ে বলল, বেড থেকে নাম। তে জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তের সাউনি দেখে জাঙ্কুক উচ্চস্বরে বলে ওঠে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে আমি বেড থেকে নামতে বলেছি, কানে কথা ঢুকে না তোর? তে তাড়াতাড়ি করে বেড থেকে নেমে ঘরের এক কোণায় এসে দাঁড়ায়। জাঙ্কুক বেডে এসে বসে কণ্ঠে তেজ এনে বলে, আমার বেডে তোর মতো মেয়ের কোনো জায়গা নেই, বুঝলি? এরপর থেকে যেন আমি তোকে আমার বেডে না দেখি, বুঝতে পেরেছিস? আর তোকে বিয়ে করেছি বলে মনে করিস না তোকে আমি আমার স্ত্রীর অধিকার দেব। সেই অধিকার তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। তে এতক্ষণ চুপ করে থাকলেও আর চুপ করে থাকতে পারলো না, অস্পষ্ট সুরে বলল, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তের কথাটা বলতে দেরি হলো, কিন্তু জাঙ্কুকের বেড থেকে উঠতে দেরি হলো না। উঠে দ্রুত কদমে তের কাছে এসে তার দু বাহু ধরে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বললেন, তোকে বিয়ে করেছি দুইটি কারণে। এক, বাবা মা জোর করেছে বলে। দুই, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তা না হলে তোর মতো থার্ড ক্লাস মেয়েকে এই জীবন জাঙ্কুক বিয়ে করবে ভাবলি কি করে? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই আমাকে তুমি বিয়ে করেছো? প্রতিশোধ নেওয়ার জন্য? তুই কি ভেবেছিলিস তোকে আদর করার জন্য আমি বিয়ে করেছি? আজ থেকে তোর লাইফ আমি হেল করে দেব, হেল। আমার লাইফটা যেভাবে 5 বছর আগে তুই হেল করেছিলিস, ঠিক সেইভাবে। না ভুল বললাম, সেইভাবে না, আরো ভয়ঙ্কর ভাবে তোর লাইফটা আমি হেল করব, বুঝতে পেরেছিস? কথাটা বলি জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এভাবে তেকে ফ্লোরে ফেলে দেওয়াতে তে অনেকটা ব্যথা পায়। হাতে কাঁচের ছুরি থাকার কারণে অনেকটা জায়গা কেটে যায় ছুরি ভেঙে, তাই তে একটু শব্দ করে কেঁদে ফেলেন। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক বলে, একদম ন্যাকামি করবি না আমার সামনে। তোর এই ন্যাকামো দেখে আগের জাঙ্কুক ভুলে যেত, কিন্তু এখনের জাঙ্কুক এত সহজে ভুলবে না। তাই তোর এই ন্যাকামো আমাকে না দেখিয়ে তোর প্রাণপ্রিয় আশিককে দেখাবি। ও হ্যাঁ, আচ্ছা তোর ওই আশিকের খবর কি, যার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলি? নাকি ওই আশিককেও আরেক এক আশিকের জন্য ছেড়ে গিয়েছিস? আচ্ছা তোর লাইফে কয়টা আশিক ছিল বলবি একটু আমাকে? এইসব কি বলছো তুমি জাঙ্কুক? আর তুমি আমাকে তুই তুকারি করছো কেন? তাহলে তোর সাথে কিভাবে কথা বলবো আমি? আপনি করে তোকে বলতে হবে এখন আমাকে? শুন, আমার সাথে তোকে এভাবেই থাকতে হবে সারা জীবন। তোর লাইফে সুখ বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু যন্ত্রণা আর অপমান। এখন থেকেই অভ্যাস করে নি। আমি এত বছর যে যন্ত্রণায় ভুগেছি সেই যন্ত্রণা তোকেও ভুগতে হবে। ভুলেই তো গিয়েছিলাম তোকে, তাহলে ফিরে আসলি কেন আবার আমার জীবনে? যখন এসেই পড়েছিস তার ফল তোকে তো ভুগতেই হবে। বলে তোকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, শুন, আমার বাবা মার সামনে স্বাভাবিক থাকবি, ওনারা যাতে বুঝতে না পারে আমার আর তোর সম্পর্কটা কেমন। বাইরের জগতে আমরা একটা সুখী দম্পতি, কিন্তু ভেতরের জগতে শুধু যন্ত্রণা, যে যন্ত্রণা তুই ভোগ করবি। কথাটা বলে জাঙ্কুক বেলকনিতে চলে যায়। পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ঠোঁটের কোণে সিগারেট রেখে নিকোটিনের ধোঁয়াটা আকাশের দিকে ছেড়ে দেয়। জাঙ্কুক যে ভিতরে ভিতরে পড়ে যাচ্ছে তের কষ্ট দেখে। যে জাঙ্কুক কষ্ট বেশি হতো তের কষ্ট দেখে আজ সে জাঙ্কুক থেকে নিয়ে হাতে কষ্ট দিচ্ছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? জাঙ্কুক আধ ঘন্টা পর বেলকনি থেকে রুমে আসে। রুমে এসে দেখে তে ফ্লোরে বসে দেয়ালের সাথে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। তেকে এভাবে দেখে জাঙ্কুকের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে গিয়ে বসে। তের চোখের কোণে পানি জমে আছে কান্নার কারণে। জাঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে ঠোঁট দুটো চেপে ধরে মনে মনে বলে, 5 বছর আগে যদি তুমি এমনটা না করতে তাহলে হয়তো আমাদের এই বিশেষ রাতটা এমন হতো না, মধুর একটা রাত হতো। কিন্তু তুমি সবটা শেষ করে দিলে তে, সাথে আমার লাইফটাও। কেন করলে এমন তুমি? কি দোষ ছিল আমার? আমার ভালোবাসার কি কমতি ছিল? আমার ভালোবাসাকে তুমি অমর্যাদা করেছো তে, এর শাস্তি তো তোমাকে প্রতি পথে পথে পেতে হবে। আমি তোমাকে এর জন্য কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে রুমে নেই, তাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে থাকে অফিসে যাওয়ার জন্য। ঠিক সেই সময় তেও রুমে আসে হাতে চায়ের কাপ নিয়ে। জাঙ্কুক থেকে দেখে তো বড়সড় একটা ক্রাশ খেয়ে বসেন। ক্রাশ খাওয়ার কারণ হলো তের সাজ।
জামদানি শাড়ি পরেছে, মুখে তেমন সাজ নেই বললেই চলে, ঠোঁটে হালকা লিপস্টিক, নাকে নাকফুল থাকার কারণে পেট দিকে একটু বেশি আকর্ষণ অনুভব করছে জাংকুক। চুলগুলো ভেজে থাকার কারণে তাকে দেখতে আরো বেশি স্নিগ্ধ লাগছে। জাংকুকের এভাবে তাকানো দেখে তে হালকা লজ্জা পায়। জাংকুক তের দিক থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। তেও নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে, তোমার চা জাংকুক, এতক্ষণে চা নিয়ে আসার সময় হলো? না, আসলে আমি অনেক আগেই চা নিয়ে এসেছিলাম, কিন্তু তখন তুমি ওয়াশরুমে ছিলে। খুব ভালো, এবার চাটা দিন। দ্রুপের সুরে কথাটা বলে তের হাত থেকে চা নিয়ে চুমুক দেওয়ার সাথে সাথে ভুরু কুঁচকে নেয়। তে তা দেখে বলে, কি হয়েছে, এত ঠান্ডা কেন চা? কিন্তু আমি তো মাত্রই। তেকে আর কিছু বলতে না দিয়ে জাংকুক আচমকাই তের মুখে চাটা ছুঁয়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে তে নিজের ডান হাতটা দিয়ে মুখটা আড়াল করে ফেলেন, যার কারণে মুখে না পড়ে চাটা হাতে পড়ে। জাংকুক তেজ নিয়ে বলে, এটা কি চা এনেছিস নাকি শরবত এনেছিস? এত ঠান্ডা কেন? কোনো কাজই ঠিক মতো করতে পারিস না তুই, ইউজলেস একটা। বলি রাগে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। তের তো বুক ফেটে কান্না আসছে। একে তো হাতে গরম চা পড়েছে, তার জন্য হাত চলে যাচ্ছে, আর এক জাংকুকের কটু কথা। চাটা প্রচন্ড গরম ছিল, কিন্তু তারপরও জাংকুক চাটা ঠান্ডা বলে তের গায়ে ঢেলে দিল তাকে কষ্ট দেওয়ার জন্য। সেটাতে খুব ভালো করে বুঝতে পারছে, না চাইতে চোখ দুটো দিয়ে নোনা জল ভরে যাচ্ছে। হঠাৎ করে জাংকুকের মা জিন থেকে ডাক দিল। তে তাড়াতাড়ি করে চোখ মুছে জোরে একটা শ্বাস ছেড়ে নিচে চলে যায়। জাংকুক খাবার টেবিলে বসে নাস্তা করা শুরু করে দিয়েছে। এমন সময় জিন জাংকুকের উদ্দেশ্য করে বলেন, তুই কি অফিসে যাবি নাকি আজকে? জাংকুক খেতে খেতে বলে, মানে আজকেও তুই অফিসে? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, আর তুই? জিনকে কিছু বলতে না দিয়ে জাংকুক বলে ওঠে, প্লিজ মা, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এখন আর প্যারা দিও না। কিসের প্যারা? আজকে তোর বউ ভাত, আর তুই অফিসে যাবি? মা প্লিজ, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ঠিক আছে, তোর মিটিং ফিটিং তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসবি। তখনই তে নিচে নামে। তেকে দেখে জিন বলে, কি রে মা, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? জিনের কথায় জাংকুক তের দিকে তাকায়। তেও জাংকুকের দিকে এক নজর তাকিয়ে শাশুড়ির মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি মা। বুঝতে পেরেছি, মা বাবার জন্য মন খারাপ লাগছে, তাই তো? মন খারাপ করার কিছু হয়নি, কালকেই তো যাবি, এবার আয় নাস্তা করে এসে। তে জাংকুকের সামনাসামনি বসে আছে, কিন্তু জাংকুক তের দিকে না তাকিয়ে নাস্তা করে যাচ্ছে। এদিকে তে জাংকুকের দিকে এক নজরে তাকিয়ে আছে। তখন জিন খেয়াল করে দেখে তে খাচ্ছে না, আর তের হাতটাও অনেকটা লাল হয়ে আছে। তাই জিন উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, এ কি, তোর হাত এমন লাল হয়ে আছে কেন? একটু আগেই তো দেখলাম ভালো, তাহলে এটা কি করে হলো? তে কি বলবে বুঝে উঠতে পারছে না। একবার জাংকুকের দিকে তো আরেকবার শাশুড়ি মার দিকে তাকাচ্ছে। মা আসলে মানে, জাংকুক থেকে কিছু বলতে না দিয়ে নিজেই বলা শুরু করে, মা আসলে কি হয়েছে জানো, তোমার ছেলের বউটা একটু কেয়ারলেস, বুঝলে? তাই তো আমাকে চা দেওয়ার সময় ওর হাতে চা পড়ে গিয়েছে অসাবধানতায়। জিন আটকে উঠে বললেন, কি বলছিস কি? তুই একটু সাবধানে কাজ করবি তো, মলম লাগিয়েছিস? না মা, আসলে। পুনরায় জাংকুক তের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এ কি, তুমি মলম লাগাওনি এখনো? কতবার বললাম মলমটা লাগিয়ে নিচে আসো, কিন্তু কে শুনে কার কথা? ঠিক আছে, চলো আমি মলম লাগিয়ে দিচ্ছি। জাংকুক চেয়ার থেকে উঠে তের হাত ধরে থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে, আর তে তো জাংকুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জাংকুক থেকে উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে জাংকুকের হাতের বাঁধন শক্ত হয়ে পড়ে। তে ব্যথায় কুঁকড়ে ওঠে। একে তো হাতে গরম চা পড়ার জন্য লাল হয়ে গিয়েছে, তার মধ্যে জাংকুক এত শক্ত করে ধরেছে যে হাতের যন্ত্রণাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। জাংকুক, আমার খুব লাগছে হাতে, প্লিজ ছাড়ো। তের কথাতে কোনো তোয়াক্কা না করে জাংকুক থেকে বিছানায় ছুঁড়ে ফেলে, যার কারণে তে কোমরে বেশ ব্যথা পায়। জাংকুক দরজাটা লাগিয়ে দিয়ে তাকে বিছানা থেকে টেনে তুলে তের দু বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, তোকে আমি কি বলেছিলাম তোকে আমি, মা বাবার সামনে মুখটা এমন বাংলা প্যাঁচার মতো করে রাখবি না, কথা কানে যায় না তোর?
জাঙ্কুক লাগছে আমার, প্লিজ ছাড়ো। আমারও লেগেছিল বুকে সেই 5 বছর ধরে, যার ব্যথা এখনো কমেনি। তোর শরীরের ব্যথা তো কমে যাবে, কিন্তু আমার বুকের ব্যথা কমবে কি করে? তোকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বাবা মার সামনে না, শুধু বাবা মার সামনে না, সবার সামনে হাসি খুশি থাকবি। বুঝতে পেরেছিস নাকি এখনো বুঝতে পারিসনি? তুই ভয়ে ব্যথায় জর্জরিত হয়ে বলে, বুঝতে পেরেছি। এর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, তা দেখে ওর জাঙ্কুকের একটুও মায়া হচ্ছে না, বরং চোখ গরম করে থেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে নিজের কুটটা হাতে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। আরতি ফ্লোরে বসে জোরে জোরে কান্না শুরু করে দিল। জাঙ্কুক বের হওয়ার সাথে সাথে জিমিনের সাথে দেখা হয়। জিমিন জাঙ্কুকের ছোট বোন। জিমিন গলার সুর নিচু রেখে বলে, ভাইয়া কি হয়েছে? জাঙ্কুক জিমিনের সাথে কোনো কথা না বলেই চলে যায়। তাতে জিমিন বেশ অবাক হয়, তাই জাঙ্কুকের ঘরের সামনে এসে দরজায় শব্দ করে বলে, ভাবি আসবো? জিমিনের গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, হ্যাঁ এসো জিমিন। জিমিন রুমে ঢুকে বলে, কি হয়েছে ভাবি, ভাইয়া এভাবে চলে গেল কেন? কিছু হয়নি জিমিন। তাহলে তোমার চোখের কোণে পানি কেন? চোখের পানি মুছে বলে, ও কিছু না, আসলে বাবা মার জন্য মন খারাপ করছিল। জিমিন আর এই বিষয়ে কিছু বলল না। ভাই আর ভাবির ব্যক্তিগত বিষয়ে কিছু না বলাটাই ভালো। বিকেল হতেই পার্লার থেকে আসা লোকেরা থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, কিন্তু তার মন যে হাঁসফাঁস করছে জাঙ্কুকের জন্য। সকাল থেকে এখনো জাঙ্কুকের দেখা নেই। হঠাৎ দরজা খোলার শব্দে তে বিছানা থেকে উঠে দেখে জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তের দিকে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। জাঙ্কুকের হঠাৎ করে কি যেন হয়ে গেল, হাতের কুটটা সোফায় ছুঁড়ে ফেলে তের দিকে এগিয়ে আসতে লাগলো। তাতে তে তো ভয়ে এক পা করে পিছিয়ে যাচ্ছে, একসময় পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। জাঙ্কুক তের অনেকটা কাছে এসে দাঁড়ায়। কাছে এসে তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তের বাঁ গালের মাঝখানে তিলটা স্পর্শ করে। এর সাথে সাথে চোখ মুখ পিছে বন্ধ করে নেয়। তার দম বন্ধ হয়ে আসছে কেন জানি, সারা শরীর মৃদু কাঁপছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস দিয়ে সারা মুখে আছড়ে পড়ছে। জাঙ্কুক যখনই তের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে যাবে, ঠিক সেই সময় নিচ থেকে জিমিনের ডাক আসে। জিমিনের ডাকে জাঙ্কুকের হুঁশ ফিরে আসে, আর তেকে ছেড়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে যায়। এদিকে তে যেন হাত ছেড়ে বাঁচে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। প্রায় আধ ঘন্টা ধরে জাঙ্কুক শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, সারা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। কেন কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি ওর মায়াবী মুখটা দেখলে। সবসময় চুম্বকের মতো টানি নিজেকে ওর দিকে, পারি না নিজেকে শক্ত করে রাখতে। ওকে দেখলে শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। ওর ভয়াক্ত মুখ, চোখ বন্ধ করে রাখা, কাঁপা কাঁপা গোলাপি ঠোঁট, ভয় পিছিয়ে যাওয়া, যেটা ওর দিকে আরো আকৃষ্ট করে আমাকে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখি, কিন্তু আর পারছি না। জানি না কবে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলি আমি। কত কিছু ভেবে রেখেছি কিভাবে ওকে শাস্তি দেব, কিন্তু ও সামনে আসলেই সব ভ্যানিশ হয়ে যায়। না, আমার নিজেকে আরো শক্ত করতে হবে। ওর দেওয়া প্রত্যেকটা কষ্ট আমি ওকে ফিরিয়ে দেব। জাঙ্কুক রাগের বশে আয়নাতে জোরে একটা খুশি মারে, যার কারণে সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যায়। আয়নাতে আঘাত করার কারণে জাঙ্কুকের হাতটা অনেকটা কেটে যায়, কিন্তু তাতেও সেদিকে তার কোনো খেয়াল নেই। সে সেইভাবে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে তে নেই, তাই জোরে একটা নিঃশ্বাস ছেড়ে কাটা জায়গাটাতে রুমাল পেঁচিয়ে নেয়। বিছানার উপরে চোখ পড়তেই দেখে নতুন একটা শপিং ব্যাগ রাখা। জাঙ্কুক না চাওয়ার সত্ত্বেও রেডি হয়ে নিচে চলে আসে। নিচে নামতেই তার চোখ বড় বড় হয়ে যায় তের পাশে এত ছেলে দেখে। জাঙ্কুক রাগে আনমনেই বলে ওঠে, হোয়াট দ্য হেল। জিমিন তার ভাইকে দেখে ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে তের পাশে দাঁড় করায়। তে তো নিচের দিকে তাকিয়ে আছে, কিছুটা ভয় কিছুটা লজ্জায়, কিন্তু জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন জিমিন জাঙ্কুককে বলে, ভাইয়া এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোর জন্য, তোর আর ভাবির ছবি তুলবো বলে। তখনই তের নজর যায় জাঙ্কুকের রুমাল পেঁচানোর হাতের দিকে। ওর হাতে কি হয়েছে? একটু আগেই তো ভালো ছিল, এর মাঝে কি এমন হয়ে গেল?
ছবি তোলা তো হচ্ছে, কিন্তু তে অনেকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। জিমিন ভাই আর ভাবির দূরত্ব দেখে বলে, আরে ভাবি, তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো? ভাইয়ার কাছে আসো। তে জিমিনের কথাটা শুনে একটা ঢোক গেলেন। জাঙ্কুকের কাছে যাবে কিনা যাবে না ভেবে পাচ্ছে না, দুটানায় পড়ে গেছে। এর মাঝে জাঙ্কুক নিজেই তেকে অবাক করে দিয়ে তের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। তের উন্মুক্ত কোমরে জাঙ্কুকের শীতল হাত পড়তে তে কেঁপে ওঠে। জাঙ্কুক রুমে বসে আছে। একটু পর তে রুমে আসলে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকতে তে বুঝতে পারে জাঙ্কুকের হাতে রুমাল বাঁধার কারণ। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুক রুমে নেই। কোথায় গেল? ওর হাতটা ড্রেসিং করা দরকার, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। তে বারান্দায় গিয়ে দেখে জাঙ্কুক সিগারেট টানছে। তাইতে মনের মাঝে সাহস সঞ্চয় করে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। জাঙ্কুক তের দিকে না তাকিয়েই বলে, কি সমস্যা, কি চাই? তে জড়তা কাটিয়ে বলে, না মানে আসলে তোমার হাতে কি হয়েছে? আমার হাতে যাই হোক, তাতে তোর কি? আমার কিছুই হবে না, যা হবার তোমারই হবে। তাহলে তো বুঝতে পেরেছিস তোর কিছু হবে না, তাই আমাকে একদম দরদ দেখাতে আসবি না। এবার রাগী সুরে বলে, একদম চুপ, চলো আমার সাথে, বেশি বকবক না করে। জাঙ্কুকের হাত ধরে রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে বলে, এখানে চুপচাপ বসো, একদম নড়বে না। অর্ডার করছিস আমাকে? এবার জোরালো গলায় বলে, হ্যাঁ অর্ডার করছি, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি, হাতটা অনেকটা কেটে গিয়েছে, এটা পরিষ্কার করতে হবে। ফার্স্ট এড বক্স এনে জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুক আর কিছু না বলে চুপচাপ তের দিকে তাকিয়ে থাকে। তে জাঙ্কুকের কাটা স্থানটায় স্যাভলন দিয়ে খুব যত্ন সহকারে পরিষ্কার করে দেয়। তাতে জাঙ্কুক একটু আর্তনাদ করে উঠলে তে কাটা স্থানে ফু দিয়ে বলে, এই তো হয়ে গেছে। কথাটা বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ওর দিকেই করুণ চোখে তাকিয়ে আছে। হঠাৎই জাঙ্কুক নরম গলায় বলে ওঠে, কেন করলে তে আমার সাথে এমন? কি দোষ ছিল আমার? তে কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই আমতা আমতা করে বলে, জাঙ্কুক আমি আসলে। কোনো উত্তর নেই তাই না তোমার কাছে? আগেও ছিল না আর এখনো নেই। ঠিক আছে, কোনো উত্তর দিতে হবে না। জাঙ্কুক আর কিছু না বলে আবারও বারান্দায় চলে যায়। আর তে জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। পরের দিন বিকেল হতেই টেকুক তেদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুক আপন মনে ড্রাইভ করছে আর তে জাঙ্কুকের পাশে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে জাঙ্কুক গাড়ি ব্রেক করে রাশভারী গলায় বলে, গাড়ি থেকে নাম এক্ষুনি। হঠাৎ করে জাঙ্কুকের এমন কথাই তে হতভম্ব হয়ে বলে, মানে? বলছি গাড়ি থেকে নামার জন্য, কথা কানে যায় না? তে জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না তার সামনে বসা লোকটার মাথায় হঠাৎ করে কি চেপে বসেছে, এই ভালো তো এই খারাপ। তের কোনো হেলদোল দেখতে না পেয়ে জাঙ্কুক আবারও ঝাঁঝালো গলায় বলে, কি এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? গাড়ি থেকে নামতে বলছি তো আমি তোকে। দেখো জাঙ্কুক, আমি এখানকার কিচ্ছু চিনি না, আর আমার কাছে টাকাও নেই যে গাড়ি করে যেতে পারবো। টাকা নেই তো কি হয়েছে, দুটো পা আছে কি করতে, হেঁটে হেঁটে বাড়ি যাবি, তাই জলদি গাড়ি থেকে নাম। জাঙ্কুক আমার কথাটা একটু শোনো, আমরা যদি আলাদা আলাদা যাই তাহলে বাবা মা খুব কষ্ট পাবেন। তুই গাড়ি থেকে নামবি না তাই তো? ঠিক আছে, আমি তোকে সাহায্য করছি। কথাটা বলে জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের সাইডের দরজাটা খুলে থেকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ির দরজা লক করে দেয়। প্লিজ জাঙ্কুক, আমাকে এভাবে ফেলে রেখে যেও না প্লিজ, আমি এখানকার কিচ্ছু চিনি না। জাঙ্কুক তের কোনো কথা না শুনে গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে চলে যায়। তে গাড়ির পেছনে দৌড় দেয়, কিন্তু দৌড় দেওয়ার সময় হুঁচটকে নিচে পড়ে যায়। ততক্ষণে জাঙ্কুকের গাড়িটাও মুহূর্তের মাঝে হারিয়ে যায়। তে রাস্তার মাঝে বসে কান্না করতে করতে বলে, প্লিজ জাঙ্কুক, আমাকে ছেড়ে যেও না প্লিজ, ফিরে আসো প্লিজ জাঙ্কুক, ফিরে আসো। জাঙ্কুক অনেকটা রাস্তা চলে আসতে গাড়ি জোরে ব্রেক করে, মাথাটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর রাগে স্টিয়ারিং এ জোরে আঘাত করে বলে, কেন এত কষ্ট হয় আমার? ওকে কষ্ট দিলে কেন? আমি চাইও কষ্ট পাক, কিন্তু ওকে কষ্ট দিতে গিয়েছি আমি শেষ হয়ে যাচ্ছি। না, এভাবে ওকে ফেলে রেখে আসা উচিত হয়নি আমার।
ওর যদি কিছু হয়ে যায়। ভাবতেই ভয়ে গাড়ি ঘুরিয়ে নেয় তের কাছে আসার জন্য। কিন্তু তের কাছে এসে যা দেখে তাতে জাঙ্কুকের মাথাটা নিমিষেই গরম হয়ে যায়। আমি ঠিক আছি, আর মলম লাগাতে হবে না। কি বলছেন? কি কোথায় ঠিক আছেন আপনি? আপনার হাতের পাতাটা অনেকটাই ছিলে গেছে। ভাগ্যিস আমার ব্যাগে ওষুধটা ছিল, তাই দিতে পারলাম। আর আপনি রাস্তায় এভাবে দৌড়াচ্ছিলেন কেন? যদি আরো বড় কিছু হয়ে যেত তখন? আমি একদমই ঠিক আছি। ঠিক তখনই জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়। তে জাঙ্কুককে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই হাসিটা উধাও হয়ে যায় জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে। কারণ জাঙ্কুকের চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, নাকটার আগে ফুলিয়ে রেখেছে, চোয়াল শক্ত করে আছে। তের বুঝতে বাকি রইল না জাঙ্কুক কেন এত রেগে আছে। তাই তে সাথে সাথে অচেনা লোকটার হাত থেকে নিজের হাতটা সরিয়ে দিয়ে ঠুক গিলে বলে, জাঙ্কুক আমার কথাটা শোনো, তুমি ভুল ভাবছো। জাঙ্কুক তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে, ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর একটা সিন দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। এই সিনটা দেয়ালে বাঁধিয়ে রাখার মতো, তাই না? তে জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করে বলে, আমার কথাটা শোনো, ওইরকম কিছুই না। জাঙ্কুক কণ্ঠে তেজ এনে বলল, তাহলে কি বল আমাকে, এখন তুই কি রাস্তাঘাটেও প্রেম লীলা শুরু করবি? তুই বলে যাচ্ছিস তুই এখন জিয়ন জাঙ্কুকের ওয়াইফ। আগে যা করেছিস তো করেছিস, কিন্তু এখন তুই কি সম্পর্ক ওর সাথে তোর, বল আমায়। তখনই ছেলেটি বলল, মিস্টার আপনি ভুল ভাবছেন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি হাতে ব্যথা পেয়েছিলেন, তাই আমি। ছেলেটিকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক সাজালো কণ্ঠে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আপনার কাছ থেকে কৈফিয়ত চেয়েছি আমি, তাহলে আপনি কেন কথা বলছেন? কথাটা বলে জাঙ্কুক তের দিকে চোখ রাঙিয়ে বলে, আর তুই, তোর এসব প্রেম লীলা শেষ হয়ে থাকলে চল আমার সাথে। কথাটা বলে রাগে তের হাতটা শক্ত করে চেপে ধরে গাড়িতে তুলে। অচেনা ছেলেটি এসব দেখে মনে মনে বলে ওঠে, আরে এ তো পুরোই সাইকো। জাঙ্কুক তেকে নিজের বাড়িতে নিয়ে আসে। তের আর বাবার বাড়িতে যাওয়া হলো না। জাঙ্কুক বাড়ির সামনে এসে সবার সামনে তের হাত ধরে টেনে নিয়ে যায় নিজের রুমে। আর বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বলতে সাহসও পাচ্ছে না জাঙ্কুকের রাগে ফেস দেখে। জাঙ্কুক ঘরে এনে তেকে ছুঁড়ে ফেলে ফ্লোরে। এভাবে ফেলে দেওয়াতে মনে হচ্ছে তের শরীরের সব কিছু ভেঙে গেছে। জাঙ্কুক দরজাটা লাগিয়ে তেকে টেনে তুলে গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নেয়। জাঙ্কুক, প্লিজ ছাড়ো, আমার খুব লাগছে। খুব কষ্ট করে কথাটা বলে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। ইচ্ছে করছে তোকে খুন করে ফেলতে, কিন্তু তা আমি করব না, কারণ আমি তোকে তিলে তিলে মারবো। বলে তেকে ছেড়ে দেয়। জাঙ্কুক ছেড়ে দেওয়াতে তে কাশতে কাশতে নিচে বসে পড়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তখন জাঙ্কুক আবারও তেকে তুলে দুই বাহু চেপে ধরে বলে, আমার ভাবতেও ঘৃণা লাগে নিজের প্রতি যে তোর মতো একটা মেয়েকে আমি নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। আসলে তুই একটা। জাঙ্কুক, তুমি আমাকে ভুল বুঝছো। ওই লোকটাকে আমি তো চিনিই না, উনি আমাকে তো। তে আর কিছু বলতে পারলো না। সাথে সাথে তের গালে ঠাস করে চড় মেরে বসে জাঙ্কুক। চড়টা এতটাই জোরে ছিল যে তের ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এতটা বেহায়া কি করে হতে পারিস তুই? কি করে? ও, বুঝতে পেরেছি, আমি তোকে স্পর্শ করিনি বলে তাই তোর এখন পরপুরুষের স্পর্শ দরকার, তাই তো? তবে যাই হয়ে যাক না কেন, তোকে আমি কোনোদিনও ডিভোর্স দেব না। তোর জীবনটা আমি নরকে পরিণত করব, সারা জীবন তুই কষ্ট ভোগ করবি, বুঝলি? বলি তেকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাত প্রায় 11টা। জাঙ্কুক এখনো বাসায় আসেনি। তে ঘরের লাইট না জ্বালিয়ে বসে আছে, তবে চাঁদের আলোতে ঘর আলোকিত হয়ে আছে। এর কিছুক্ষণ পরেই জাঙ্কুকের গাড়ির শব্দ শুনতে পাইতেন, কিন্তু তখনও তে একইভাবে বসে থাকে। জাঙ্কুক কিছুক্ষণ পর দরজা খুলে ঘরে ঢোকে, কিন্তু জাঙ্কুকের দিকে তাকাতে তে অবাক হয়ে যায়। জাঙ্কুক ড্রিঙ্ক করে এসেছে। দারোয়ানের সাহায্যে কোনো মতে ঘরে আসে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে জাঙ্কুকের কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি ড্রিঙ্ক করেছো? তের কথার কোনো উত্তর না দিয়ে জাঙ্কুক এক নজরে তের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের মুখশ্রী দেখে মনে হচ্ছে এই বুঝি কেটে দিবে দিবে ভাব। জাঙ্কুক আচমকা থেকে নিজের সাথে মিশিয়ে নিয়ে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে শক্ত করে জড়িয়ে ধরার জন্য দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থাতে তখন জাঙ্কুক তীক্ষ্ণ গলায় বলে,
আমি খুব খারাপ তাই না? খুব বাজে মানুষ আমি তাই না, যে সবসময় তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত করে। জানো, তোমাকে কষ্ট দিলে তোমার থেকে বেশি দ্বিগুণ কষ্ট আমি পাই। তোমার চোখের কোণে পানি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাই তোমাকে আঘাত দেওয়ার পরে আমি তোমার থেকে দূরে সরে যাই, কারণ তোমার কাছে থাকলে যে আমি নিজেকে শক্ত রাখতে পারি না। তোমাকে কষ্ট দিতে গিয়েছে আমি শেষ হয়ে যাচ্ছি তে। তোমাকে তো আমি ঘৃণা করতে চাই, কিন্তু পারি না, বিশ্বাস করো। হয়তো এখনো ভালোবাসি তার জন্য। কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। না চাওয়ার সত্ত্বেও তার চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক থেকে নিজের বাহু ডোর থেকে ছাড়িয়ে তার চোর দেওয়া গালে গভীরভাবে চুমু এঁকে দেয়। জাঙ্কুকের এমন কাণ্ডেতে কেঁপে ওঠে, সারা শরীরে লোম কূপ দাঁড়িয়ে যায়। শিরোদাঁড়াবে অদ্ভুত এক নাম না জানা শিহরণ বয়ে যায়। জাঙ্কুক গভীর সুরে বলে, খুব কষ্ট পেয়েছো তাই না এভাবে আঘাত করার জন্য? সরি, বিশ্বাস করো, রাগ উঠে গিয়েছিল তখন। তোমাকে অন্য কারোর সাথে দেখলে মাথা ঠিক রাখতে পারি না আমি, কন্ট্রোল হারিয়ে ফেলি নিজের। আর কোথায় ব্যথা দিয়েছি আমি তোমাকে? গলায়, তাই তো? কথাটা বলে হুট করে তের গলায় মুখ ডুবিয়ে একের পর এক চুমু দিতে থাকে। তের যেন দম বন্ধ হয়ে আসছে। সে জানে জাঙ্কুক নিজের মাঝে নেই। যদি হুঁশ থাকতো তাহলে কোনোদিনও এমন করতো না। তাই তে জাঙ্কুককে নিজের থেকে সরানোর জন্য বলে, জাঙ্কুক আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। তের কথা যেন জাঙ্কুকের কানে পৌঁছায়নি, বরং জাঙ্কুক তের গলায় আরো গভীরভাবে মুখ ডুবিয়ে দিয়ে তের কোমর ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে নেশাক্ত গলায় বলে, জানো তোমাকে কতটা কাছে পেতে ইচ্ছে করে। মন চায় তোমার মাঝে নিজেকে আজীবন ডুবিয়ে রাখি, ইচ্ছে হয় তোমাকে আদরে আদরে ভরিয়ে রাখি। কথাটা বলে তের ঠোঁটের আশেপাশে স্লাইড করতে থাকে। তাতে তের যেন নাজেহাল অবস্থা, না পারছে সইতে আর না পারছে দূরে সরে যেতে। জাঙ্কুক নরম গলায় বলে, আচ্ছা তে, তুমি এত নরম কেন বলো তো? একেবারে তুলোর মতো। আচ্ছা, তোমার ঠোঁটগুলো এত লাল কেন বলো তো? ইচ্ছে হয় খেয়ে ফেলতে। কথাটা শোনা মাত্রই তের যেন সারা শরীর কেঁপে ওঠে। জাঙ্কুক ঠোঁট ফুলিয়ে আবার বলে, আচ্ছা তে, তুমি এমন কেন? তে দুর্বল গলায় বলে, কেমন? এই যে আমাকে একটুও ভালোবাসো না। কেন বাসো না? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারলে না? আমিও তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। মিথ্যা কথা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ভালোবাসলে তো আমাকে আদর করতে, কিন্তু তুমি আমাকে একটুও আদর করো না। জাঙ্কুক, তুমি তোমার হুঁশে নেই, প্লিজ এমন পাগলামো করিও না। জাঙ্কুক তের ঠোঁটে আঙুল রেখে বলে, এত কথা বলো কেন তুমি? ঠিক আছে, আমাকে আদর করতে হবে না তোমার, আমি করছি তোমাকে আদর। তের বুক কাঁপছে, কিন্তু তারপরও নিজেকে সামলে নিয়ে মৃদু সুরে চিৎকার করে বলে, কি করতে চাইছো কি তুমি জাঙ্কুক? নিজের হুঁশে ফিরো। জাঙ্কুক তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তের গোলাপি ঠোঁট জুড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। একে অন্যের ভারী নিঃশ্বাস মিলিত হয়ে যাচ্ছে মুহূর্তের মাঝে। নাক মুখ কুঁচকে নেয় তেন, মদের গন্ধে গা গলিয়ে আসছে তার। নিজেকে জাঙ্কুকের বাহু ডোর থেকে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারছে না। জাঙ্কুক হুট করে তেকে কোলে তুলে নেয়। তাতে তে ভয়ে ভয়ে বলে, জাঙ্কুক প্লিজ নামাও আমাকে, এমন কিছুই করবে না তুমি। জাঙ্কুক অস্পষ্ট সুরে বলে, সব করব আমি আজ তোমার সাথে। বলে তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের সম্পূর্ণ ভারটা তের উপর ছেড়ে দিয়ে তের গলাতে মুখ ডুবিয়ে দেয়। তে জাঙ্কুককে সরানোর চেষ্টা করে বলে, জাঙ্কুক প্লিজ ছাড়ো আমাকে। হঠাৎ করে জাঙ্কুকের শরীর নিস্তেজ হয়ে পড়ে। জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেতে বুঝতে পারে জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। তাই একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যেই উঠতে যাবে তখনই বাঁধলো এক ভেজাল। জাঙ্কুক এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে তে বেচারি উঠতেই পারছে না। হাতির মতো মানুষটা যদি তের মতো একটা মশার উপর শুয়ে থাকে তাহলে উঠে বসা একটু কষ্টের বিষয়। তে ভুরু কুঁচকে বললে, হায় আল্লাহ, আমি আজকে মরেই যাব। ওরে জাঙ্কুক, আজকে আমাকে তুমি মেরেই ফেলবে। তারপরেও অনেক কষ্টে জাঙ্কুকের শক্তপোক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বলে, উফ, এখন একটু শান্তি লাগছে। এই ব্যাটা যদি সবসময় আমার উপরে এসে শুয়ে পড়ে তাহলে তো আমি আলো ভর্তাই হয়ে যাব নিশ্চয়ই। কি খায় এই লোক, এত ভারী কেন? তে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। ছেলেটা কেমন নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমাচ্ছে।
চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। তে নিজের হাত দিয়ে জাঙ্কুকের চুলগুলো ঠিক করে দেয়। তারপর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সরল গলায় বলে, আমি জানি জাঙ্কুক, তুমি আমাকে এখনো ভালোবাসো। উপরে উপরে যতই রাগ দেখাও না কেন, তোমার মনে অসীম ভালোবাসা রয়েছে আমার জন্য। সকাল হতেই তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। জিন থেকে দেখা মাত্রই সাথে সাথে নিজের কাছে আসতে বলেন, তে তোমার সাথে আমার কিছু কথা আছে। শাশুড়ি মায়ের কথা শুনে তে যেন টেনশনে পড়ে যায়। গতকাল রাতে যে জাঙ্কুক ড্রিঙ্ক করে এসেছে সেটা জেনে যায়নি তো? তে ভয়ে ভয়ে বলে, কি কথা মা? একটা কথা বলো তো, তুমি আর জাঙ্কুক কি আগে থেকে একে অপরকে চেনো? তোমাদের হাব ভাব দেখে আমি যতটুকু বুঝলাম তোমরা দুজন দুজনকে চেনো, তাও আবার গভীর ভাবে। তে আমতা আমতা করে বলে, আসলে মা মানে আমি তোমাকে জোর করছি না তে কিছু বলার জন্য। তবে আমি এটা চাই, তোমার আর জাঙ্কুকের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে তাহলে মিটিয়ে নাও। আর একটা কথা, তোমাদের জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা তোমাকে এখন বলবো না, জাঙ্কুক নিচে আসুক তারপর বলবো। আশা করব তোমরা দুজন আমার কথা রাখবে। তে ছোট করে জবাব দেয়, জি মা। জাঙ্কুকের ঘুম ভাঙতেই আস্তে আস্তে উঠে বসে। মাথাটা বেশ ব্যথা করছে তার। দু হাত দিয়ে মাথাটা চেপে ধরে নাক মুখ কুঁচকে বলে, উফ, মাথাটা প্রচুর ব্যথা করছে। চারপাশটা ভালো করে তাকিয়ে দেখে নিজের রুমে আছে। চোখ বন্ধ করে রাতে কি ঘটেছে তা মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। আমি এখানে কখন আসলাম? আমি তো উফ, আর চিন্তা করতে পারছি না, আগে ফ্রেশ হওয়া দরকার বলি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে চিন্তিত হয়ে বলে, কাল নেশার ঘরে কিছু করে ফেলিনি তো তের সাথে? কিছুই তো মনে পড়ছে না, কিন্তু তে কোথায়? দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিসের যাওয়ার জন্য সময় হয়ে গেছে। তাই এইসব চিন্তা বাদ দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসে। নিচে যেতেই জিন ছেলেকে দেখে বলে ওঠেন, উঠেছিস? আয় নাস্তা করে নিয়ে, আগে তোর সাথে জরুরি কথা আছে। কি কথা মা? আগে নাস্তা কর, তারপর বলছি। এই চুপচাপ টেবিলে নাস্তা পরিবেশন করছে। জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। সকলে নাস্তা শেষ হলে জাঙ্কুক জিনকে বলে, মা তাড়াতাড়ি বলো কি বলবে, আমার অফিসে লেট হচ্ছে। বলছি, এত তাড়া কিসের তোর? জাঙ্কুক তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, অফিসে একটা ইন্টারভিউ আছে মা। আচ্ছা বুঝলাম, শোন আমি একটা কথা বলবো, কথাটা শুনে লাফ দিয়ে উঠবি না। বাবা মায়েরা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। তাই বলছি, আগামীকাল তুই আর তুই হানিমুনে যাচ্ছিস। হানিমুন যাওয়ার কথা শুনে তের চোখগুলো স্বাভাবিকের তুলনায় বড় বড় হয়ে যায়। অন্যদিকে জাঙ্কুক ঝাঁঝালো গলায় বলে ওঠে, হোয়াট মা, তুমি বলছো কি এসব? কথা নেই বার্তা নেই, হানিমুনে যাওয়ার কথা আসলো কোথা থেকে? জিন ছেলেকে রাগ দেখিয়ে বলেন, সব কিছু যে তোকে বাচ্চা দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। তাই তোরা দুজন কালকে হানিমুনে যাবি, এটাই আমার শেষ কথা। মা এখন কিন্তু বেশি করছো তুমি, আমার অফিসের অনেক কাজ পড়ে আছে। এমনিতেই বিয়ের সময়ের কাজগুলো পেন্ডিং এ পড়ে আছে। অফিসের সব কাজ যদি তোকেই করতে হয় তাহলে এতগুলো কর্মচারী রেখেছিস কেন? তোরা কাল হানিমুনে যাবি, এটাই আমার শেষ কথা। জিন আর কিছু না বলে এখান থেকে চলে যায়। জাঙ্কুক তের দিকে রাগের চোখে তাকায়, আর তে বেচারি ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। জাঙ্কুক যে এবার সবটা রাগ তার উপরে তুলবে সেটা খুব ভালো করে বুঝতে পারছে। জাঙ্কুক নিজের রাগটা আপাতত সামলিয়ে নিয়ে বলে, কথা আছে তোমার সাথে, রুমে আসো। এই জাঙ্কুকের পিছন পিছন ভদ্র মেয়ের মতো চলে যায়। জাঙ্কুক বেডরুমে এসে সোফায় বসে রাগে ফুঁসছে। এই রুমে আসার সাথে সাথে জাঙ্কুক বলা শুরু করে, তুই মাকে হানিমুনে যাওয়ার কথা বলেছিস তাই না? বিশ্বাস করো জাঙ্কুক, আমি এই বিষয়ে কিছু জানতাম না, আমি মাকে কিছু বলিনি। জাঙ্কুক উঠে তের দু বাহু চেপে ধরে বলে, তোকে আমি বিশ্বাস করবো সেটা ভাবলে কি করে? তুই অনেক আগেই আমার বিশ্বাসের মর্যাদা হারিয়ে ফেলেছিস। তবে এটা মনে রাখিস, তোর সাথে আমি হানিমুনে জীবনে যাবো না। তাই তোর এইসব ফালতু হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখা বাদ দিয়ে দে। কথাটা বলি ব্লেজার আর অফিসের ব্যাগটা নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। আর তের জাঙ্কুকের যাওয়ার দিকে অসহায়ের চোখে তাকিয়ে থাকে। প্রায় 15 মিনিট ধরে জ্যামের মাঝে বসে আছে জাঙ্কুক। চোখে মুখে ফুটে আছে বিরক্তির ছাপ।
তাই চোখ বন্ধ করে সিটে মাথাটা হেলান দিয়ে ঘাড় বাঁকিয়ে সামনের দিকে তাকাতে একটা দৃশ্য দেখে অজান্তেই হেসে উঠল। তার গাড়ির পাশে একটা রিকশা দাঁড়িয়ে আছে, আর রিকশাতে বসে আছে দুজন কপতি। দেখে বোঝা যাচ্ছে সদ্য বিবাহিত একটা দম্পতি। মেয়েটা লজ্জা রাঙা মুখ নিয়ে বসে আছে, আর ছেলেটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি হাত বাড়িয়ে মেয়েটির খোপায় থাকা বেলি ফুলের মালাটা সযত্নে ঠিক করে দিল। জাঙ্কুক এই মনোরম দৃশ্যটা দেখে চোখ বন্ধ করে নেয়। তার মস্তিষ্কে এমন একটা সুন্দর স্মৃতি রয়েছে, যে স্মৃতিটা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করতে লাগলো। আর তার বেস্ট ফ্রেন্ড লিসা মুখোমুখি হয়ে লাইব্রেরিতে বসে আছেন। দুজনের সামনে বই, কিন্তু বই পড়াতে কোনো মনোযোগ নেই, মনোযোগ আছে আড্ডাতে। এর মাঝেই লিসা হঠাৎ করে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। লিসাকে এমন করে দাঁড়িয়ে পড়তে দেখে তে অবাক হয়ে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? আসলে কি বলতো, আমার না একটু ওয়াশরুমে যেতে হবে। তে বড় কুচকে বলে, মাত্রই তো ওয়াশরুম থেকে আসলি। লিসা চাপা সুরে বলে, এত প্রশ্ন করছিস কেন তুই? পুলিশও মনে হয় এতটা প্রশ্ন করে না আসামিদের, যতটা না তুই করছিস। কথাটা বলি লিসা কাঁধে ব্যাগ চাপিয়ে ঢ্যাং ঢ্যাং করে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। লিসা যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বলে, মানেটা কি? কি এমন বললাম যে ও নিজেই নিজেকে আসামি বানিয়ে ফেলল? অদ্ভুত। বান্ধবীকে যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে এবার পাশ ফিরে তাকান ম্যাডাম। হঠাৎ করে পুরুষশালী কণ্ঠ ভেসে আসাতে তে পাশ ফিরে তাকাতে চমকে যায়। জাঙ্কুক হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তের দিকে তাকিয়ে আছেন, হাতে লাল টকটকে একটা গোলাপ। তে এবার বুঝতে পারছে লিসা কেন এভাবে চলে গেল। তে জাঙ্কুকের দিক থেকে নজর সরিয়ে নিয়ে লাইব্রেরির চারপাশটা ভালো করে নজর বলিয়ে নিল। লাইব্রেরিতে বেশি স্টুডেন্ট নেই, হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট হবেন। তে চাপা সুরে বলে, আপনি এখানে কি করছেন? জাঙ্কুক অভিমানী সুরে বলে, ফোন ধরো না কেন? ইগনোর করা হচ্ছে বুঝি? ইগনোর করার কি আছে এখানে? ফোন সাইলেন্ট করা, তাই বুঝতে পারিনি। ও আচ্ছা, বুঝলাম, এটা তোমার। জাঙ্কুক গোলাপ ফুলটা এগিয়ে দেয় তের কাছে। তে মুচকি এসে ফুলটা যেই নিতে যাবে, কিন্তু তার আগে জাঙ্কুক ফুলটা সরিয়ে নেয়। তে অবাক হয়ে বলে, কি হলো দিন? জাঙ্কুক নিঃশব্দে হেসে হাত বাড়িয়ে তের কানের সাইডে পড়ে থাকা চুলগুলো সরাতে লাগলো। তে জাঙ্কুকের কাণ্ড দেখে চোখ বড় বড় করে বলল, কি করছেন? চুপ করে বসে থাকো। তে ঢোক গিলে চুপচাপ বসে থাকে। জাঙ্কুক সযত্নে তের কানে গোলাপ গুজে দিয়ে বলে, নাও পারফেক্ট, আর দেখতেও খুব মিষ্টি লাগছে। তে লাজুক হেসে মিহি গলায় বলে, থ্যাংক ইউ। জাঙ্কুক তের লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে হাসে, মনে মনে দুষ্টু বুদ্ধি এঁটে গলা খাকারি দিয়ে বলে, তে তুমি না দেখতে খুব মিষ্টি, সেটা কি তুমি জানো? তে পিট পিট চোখে তাকায় জাঙ্কুকের দিকে। হঠাৎ করে এমন ভাবে কথা বলছে কেন জাঙ্কুক? তের বিস্ময়কর চেহারা দেখে জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হেসে তের দিকে হালকা একটু চোখে ফিচেল সুরে বলে, ইচ্ছে করছে এই মিষ্টিটাকে একেবারে খেয়ে ফেলতে। জাঙ্কুকের কথা শুনে তের চোখ বড় বড় হয়ে যায়। মানে লোকটা কি সব বলছে এগুলো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তের এখন মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে এই লোকটা উল্টাপাল্টা কথা বলে ওকে অস্বস্তিতে ফেলে দেবে। তাই উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলে জাঙ্কুক তের হাত চেপে ধরে বলে, কোথায় যাচ্ছ? তে চাপা সুরে বলে, বাইরে যাচ্ছি, আর হাতটা ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। জাঙ্কুক কাঁধ নাচিয়ে বলে, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যায়। তে কথাটা সমাপ্ত করতে পারল না, তার আগে জাঙ্কুক হ্যাচকা টান দিয়ে তেকে পুনরায় চেয়ারে বসিয়ে দিল। তে কপট রাগ দেখিয়ে বলল, কি করছেনটা কি আপনি? জাঙ্কুক এবার কিছুটা রেগে বলে ওঠে, এই তোমাকে বলেছি না আমাকে আপনি করে ডাকবে না, তুমি করে বলবে। পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আর আপনি আমার থেকে বয়সে অনেক বড়। জাঙ্কুক হতাশ হওয়ার ভান ধরে বলে, কি এই মাত্র কি তুমি আমাকে বুড়ো বললে? তে হতভম্ব হয়ে বলে, আমি আপনাকে কখন বুড়ো বললাম? তুমি জানো আমার বয়স কত? মাত্র 25 হবে হয়তো, আর আমার বয়স এতটাও বেশি হয়নি যে আমাকে তোমার আপনি করে বলতে হবে। তের মাথা ভন ভন করছে জাঙ্কুকের কথা শুনে। এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এমন কথাবার্তা বলবে কেন? তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তো আপনি চাইছেন আপনাকে তুমি করে বলি আমি? আজ্ঞে ম্যাডাম।
আচ্ছা ডাকবো, এখন হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। যাবে মানে? আগে তুমি করে বলে যাও আমাকে। আরে আস্তে কথা বলুন, আমি বলছি তো আপনাকে তুমি করে। ওকে বলো, আই এম ওয়েটিং। জাংকুকের কানে গাড়ির হর্নের আওয়াজ আসতেই নিজের সম্মতিতে ফিরে এলো। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে সামনের দিকে তাকাতেই দেখে জ্যাম প্রায় ছুটে গেছেন। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিজের গন্তব্যস্থানে এসে পৌঁছান। অফিসে এসে নিজের কেবিনে বসে এক এক করে সবার ইন্টারভিউ নিতে থাকেন। এমন সময় একজন কেবিনে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। জাংকুক আগের জনের অ্যাপ্লিকেশন ফর্মগুলো আরেকবার চেক করতে করতে বলে, বসুন আর আপনার পেপারসগুলো দিন। বলে মাথা তুলে উপরের দিকে তাকিয়ে যাকে দেখতে পায় তাতে কিছুটা অবাক হয়ে বলে, তুমি তুমি এখানে? জাংকুকের সামনে বসে থাকা ছেলেটি বলতে শুরু করে, জাংকুক ভাই তুমি এখানে? তুমি জানো তোমাকে আমার কত কিছু বলার আছে। জাংকুক ভুরু কুঁচকে বলে, কত কিছু বলার আছে মানে? কি বলার আছে তোমার? তের বিষয়ে। তের বিষয়ে মানে? ওর বিষয়ে কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে। তার আগে এটা বলো, তে কোথায় আছে সেটা কি তুমি জানো? জাংকুক তাচ্ছিল্য একটা হাসি দিয়ে বলে, আর কোথায়, সব সময় আমার চোখের সামনে থাকে। যাকে মনের প্রাণে চাইতাম তাকে পেয়েও আমি আজ তাকে পাইনি। যেই হোক হতভম্ব হয়ে বলে, মানে তে তোমার চোখের সামনে থাকে মানে? ঠিক বুঝলাম না। জাংকুক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওর সাথে আমার বিয়ে হয়েছে। হোয়াট? কিভাবে? মানে কিভাবে হলো এটা? তাহলে কি তোমাদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে? তোমাকে কি সব সত্যি বলে দিয়েছে তে? জাংকুক অবাক হয়ে বলে, সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি? যে সত্যিটা জানলে হয়তো তোমার আর তের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। যা বলার ক্লিয়ার করে বলো। যেই হোক, তে তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে মানে? কার জন্য বাধ্য হয়েছে? জেনির জন্য বাধ্য হয়েছে। জাংকুক কপালে দুশ্চিন্তার বলি রেখে বলে, জেনি বাধ্য করেছে মানে? এইবার যেই হোক শুরু থেকে সব বলা শুরু করে। দেখো না যেই হোক ভাইয়া, বাবার কি হয়ে গেল? একটু আগেই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে। কথাটা বলতে বলতে ডুকরে কেঁদে উঠেতে যেই হোক নরম গলায় বলে, তুমি চিন্তা করিও না, আঙ্কেল ঠিক হয়ে যাবেন। ডক্টর কি বলেছেন? ডক্টর চেক করছেন বাবাকে। এর মাঝেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসেন। ডক্টরকে দেখা মাত্রই তে তার কাছে গিয়ে বলে, বাবা কেমন আছেন? ওনার খারাপ কিছু হয়নি তো? আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই যত সম্ভব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আর এই সার্জারি করার জন্য প্রায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকা লাগবে। তে কাঁপা কাঁপা গলায় বলে, কি কি বলছেন? এত টাকা? জি, যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করুন, পেশেন্টের অবস্থা ভালো না। কথাটা বলে ডক্টর চলে যান। তে কি করবে কিছু বুঝতে পারছে না। পা দুটো ভেঙে আসছে, তাই ধপ করে করিডোরে রাখা বেঞ্চে বসে পড়ে। এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথা থেকে কি করবে? অন্যদিকে তার মায়ের অবস্থাও খারাপ হচ্ছে, তাই ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যেন বেশি টেনশন করতে না পারে। যেই হোক তার পাশে দাঁড়িয়ে বলে, কি করবে এখন? জাংকুক ভাইয়াকে কল দাও, ভাইয়া যদি কিছু করতে পারে। অনেকবার কল দেওয়া হয়েছে, কিন্তু জাংকুকের ফোন বন্ধ। তে এবার চিন্তিত হয়ে বলে, কি করব এখন আমি? এতগুলো টাকা কোথায় পাবো আমি? হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে, টাকা লাগবে তোমার তে? তে কথাটা শুনে মানুষটার দিকে তাকিয়ে দেখে জেনি দাঁড়িয়ে আছে বাঁকা হেসে। জেনি পুনরায় বলে, কি তে বাবাকে সুস্থ করতে চাও? তে বসা থেকে উঠে বলে, তুমি? আমি সবটা শুনেছি আমি দাঁড়িয়ে থেকে। তোমার এখন টাকার প্রয়োজন, তোমার বাবাকে সুস্থ করে তুলতে, তাই তো? তুমি যদি চাও সেই টাকাটা আমি তোমাকে দিতে পারি। তে জেনির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কেন টাকা দেবে আমাকে? জেনি 2 কদম এগিয়ে এসে 2 হাত ভাঁজ করে বলে, তুমি নিশ্চয়ই জানো নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। এখন আমি যেহেতু তোমাকে এতগুলো টাকা দিতে চাইছি, তার মানে এর পিছনে নিশ্চয়ই একটা স্বার্থ লুকিয়ে আছে আমার। এর পিছনে তোমার কি স্বার্থ থাকতে পারে? জেনি বাঁকা হেসে বলে, জাংকুক ও আমার স্বার্থ। তে ভুরু কুঁচকে বলে, মানে? তোমার বাবার সব ট্রিটমেন্টের টাকা আমি দেব, বিনিময়ে জাংকুককে ছেড়ে দিতে হবে তোমায়। জেনির এমন কথা শুনে তে শক্ত গলায় বলে, কি বলছো কি তুমি এসব? ওকে আমি কোনোদিনও হারাতে পারবো না।
ওকে ফাইন, তাহলে বাবা আর মাকে হারাতে প্রস্তুত হয়ে থাকো। ভেবে দেখো তে, তোমার বাবা মারা গেলে তোমার মায়ের কি হবে? উনি ধীরে ধীরে শেষ হয়ে যাবেন। তখন তুমি তোমার মায়ের কষ্টটা সহ্য করতে পারবে তো? তে মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাথে সাথে দেয়াল ধরে ফেলেন। জেনের প্রত্যেকটা কথা চোখের সামনে বাস্তব চিত্র হয়ে ভেসে উঠছে। সত্যি তো, বাবার যদি কিছু হয়ে যায় তাহলে মায়ের কি হবে? মাকে কি করে সান্ত্বনা দেবে যেখানে সে নিজেকেই শক্ত রাখতে পারবে না? জন্মদাতা বাবা মায়ের কথা চিন্তা করে না হয় নিজের কয়েক মাসে ভালোবাসা বলিদান দিল, নিজেই না হয় কষ্ট ভোগ করলো। তবুও তো চোখের সামনে বাবা মাকে কষ্ট পেতে দেখতে হবে না। কিন্তু জাংকুকের কি হবে? হয়তো কয়েকদিন কষ্ট পাবে, তারপর সময়ের সাথে থেকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলে দেবে। চোখ মুছে নোরা জল মুছে বলে, আমি রাজি তোমার সব শর্তে, কিন্তু তার বিনিময়ে আমার বাবার সার্জারি করার সকল ব্যবস্থা করে দেবে। কিন্তু এই টাকাটা আমি ধারে হিসেবে নিলাম, সময় হলে সবটা ফিরিয়ে দেব। জেনি মুচকি হেসে বলে, কাউকে দান করে দেওয়ার জিনিস আমি ফিরিয়ে নেই না। তে বড্ড অপমানিত বোধ করলো, কিন্তু তেও জেনিকে এই কথার প্রেক্ষিতে বলল, আমিও আমার ভালোবাসাকে দান করলাম তোমায়। জানি না সেই ভালোবাসা আদৌ তোমাকে মেনে নেবে কিনা, কিন্তু আমি চাইবো আমার সমস্ত স্মৃতি তুমি যেন তার মস্তিষ্ক থেকে মুছে দিতে পারো। জেনি বিরক্ত হয়ে বলে, এটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার বাবা মায়ের চিন্তা করো। তুমি যা করতে যাচ্ছ ভেবে করছো তো? ঢোক গিলে বলে, মা বাবার জন্য এইটুকু করতে হবে আমাকে। যে হোক আরো কিছু বলতে যাবে তখনই জাংকুক সাথে সাথে বলে, তুমি এখন যাও যে হোক, আমাকে একটু একা থাকতে দাও। আর তোমার চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, চাকরিটা তোমার হবে। যেই হোক চলে যায়। জাংকুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু শত চেষ্টা করেও পারছে না। রাগে দুঃখে টেবিলের উপর যা ছিল সব ছুঁড়ে ফেলে ফ্লোরে জোরে জোরে চিৎকার করে ওঠে। সাউন্ড প্রুফ থাকার কারণে তার চিৎকার অফিসের কেউ শুনতে পায় না। জাংকুক দু হাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়, নিজেকে স্বাভাবিক করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় ফিরেন। এত আগে জাংকুককে বাড়িতে দেখে বাড়ির লোকেরা কিছুটা অবাক হয়, কারণ জাংকুক অফিস থেকে 11টা-12টার আগে আসে না। জাংকুক বাড়িতে এসে বলে, মা তুই কোথায়? জিন অবাক হয়ে বলেন, কি রে আজকে তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? জাংকুক অধৈর্য হয়ে বলে, তুই কোথায় এটা আগে বলো। কোথায় আবার, রুমেই আছি, আসলে ওর নাকি মাথাটা ব্যথা করছে তাই। জাংকুক মায়ের কথা পুরোটা না শুনে ঘরের দিকে দৌড় দেন। রুমে ঢুকে দেখে তে ফ্লোরে বিছানা করে শুয়ে আছেন। এই কয়েকদিন তে ফ্লোরে আর জাংকুক বেডে থেকে আসছেন। হঠাৎ করে তে আর্তনাদ করে ওঠে, তা শুনে জাংকুক তাড়াতাড়ি করে তের কাছে এসে বলে, তে কি হয়েছে? বলি গায়ে হাত দিয়ে দেখে শরীরে অনেক জ্বর। এ কি, ওর সারা শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। বলি তাড়াতাড়ি করে তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ভারী কম্বল দিয়ে তেকে আঁকড়ে ধরেন। জাংকুক কি করবে বুঝতে পারছে না, তাই পাশ থেকে ঔষধ নিয়ে তের মাথায় হাত রেখে বলে, একটু সারা দাও জান, তোমার মেডিসিন নেওয়া দরকার। তে পিট পিট চোখে জাংকুকের দিকে তাকিয়ে বলে, তুমি এসেছো জাংকুক? জাংকুক মুচকি হেসে বলে, জানো খুব কষ্ট হচ্ছে আমার। কোথায় কষ্ট হচ্ছে জান? তে নিজের হাতটা বুকের বাঁ পাশে রেখে বলে, এখানে খুব কষ্ট হচ্ছে। জাংকুক সাথে সাথে তের হাতের উপর হাত রেখে বলে, সরি জান, আই এম রিয়েলি সরি, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, তাই না? আর কষ্ট দেব না, প্রমিস। বলি খুব কষ্ট করে তেকে ঔষধটা খাইয়ে দেয়। তারপর হঠাৎই জাংকুক খেয়াল করে দেখে তের গালটা এখনো হালকা লালচে হয়ে আছে। সকালে থাপ্পড় দেওয়ার কথা মনে পড়তেই জাংকুক নিচু সুরে বলে, সরি জান, আর আঘাত করব না তোমাকে। কথাটা বলে তের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে কোমল সুরে বলে, খুব কষ্ট হচ্ছে জান, তাই না? কষ্ট হচ্ছে না, আমার একটুও কষ্ট হচ্ছে না। জাংকুক তের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ঘুমিয়ে পড়ো। জ্বরের ঘোরেও তে কয়েকটা কথা বলে জাংকুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। নতুন দিনের সূচনা, চারিদিকে সূর্যের সোনালি আওয়াজ ছড়িয়ে পড়েছে। পাখির কিচির মিচির আওয়াজ শুনে তের ঘুম ভাঙে। আধবোঝা চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে নিজের অবস্থা। যখন বুঝতে পারলো সে বেডে শুয়ে আছে, তখনই তড়িঘড়ি করে নিজের গায়ের উপরে থাকা কম্বলটা সরিয়ে শোয়া থেকে উঠে ভাবতে থাকে, বেডে বেডে কি করে আসলাম আমি? আর জাংকুক ও কোথায়?
কথাটা ভেবে যখন বেড থেকে নামতে নেবে এমন সময় জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয় চুল মুছতে মুছতে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে শুকনো একটা ঢুক গেলেন। তে ভেবে নিয়েছে জাঙ্কুক ওকে একটা জোর ধমক দেবেই দেবে, কিন্তু জাঙ্কুক তার ভাবনাকে ভুল প্রমাণিত করে মজার ছলে বললে, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা লাগে না? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তার চোখের আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। দু তিনবার চোখের পাতা ছাপতে আমতা আমতা করে বললে, না মানে আমি সত্যি জানি না বেডে কি করে আসলাম। আমি এক্ষুনি বেড থেকে নেমে যাচ্ছি। তে তাড়াহুড়া করে বেড থেকে নামতে গিয়ে মাথা ঘুরে যায় আর সাথে সাথে বেডে বসে পড়ে। জাঙ্কুক দ্রুত পায়ে তের কাছে গিয়ে চিন্তিত হয়ে বলে, তে কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না আসলে মাথাটা হঠাৎ করে ঘুরে গেছে, ঠিক আছে এখন আমি। জাঙ্কুক কপট রাগ দেখিয়ে বলে, ঠিক নেই তুমি, তোমার চোখ মুখ সেটা বলে দিচ্ছে। জাঙ্কুকের কথা শোনার পরে ওতে জোর কাটিয়ে উঠতে চায়, কিন্তু জাঙ্কুক ধমক দিয়ে বলে, কি হলো, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে যাব। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলে থেকে কুলে তুলে নেয়। হঠাৎ করে এমন হওয়াতে তে হতভম্ব হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের সাউনি অপেক্ষা না করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বললে, নাও এবার ফ্রেশ হও। তে নিলিপ্ত ভঙ্গিতে বলে, তোমার সামনে ফ্রেশ হব তো তাতে প্রবলেম কি? তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে। তের তাকানো দেখে জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি বাইরে আছি। কথাটা বলেই ওয়াশরুম থেকে বের হয়ে আসেন আর তে ওয়াশরুমের দরজা আটকিয়ে ভাবতে থাকে, হলোটা কি এর? ও এমন অদ্ভুত আচরণ করছে কেন? আবার নেশা টেশা করলো নাকি? তখনই জাঙ্কুকের কণ্ঠ ভেসে আসে, কি হলো, তাড়াতাড়ি ফ্রেশ হও। তে আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে দরজা খুলে বের হতে নেবে তখনই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক থেকে দেখার সাথে সাথে কুলে তুলে নিয়ে বেডে বসিয়ে দেয়। চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। জাঙ্কুক চলে যেতে তে বলে ওঠে, কি হচ্ছে এসব? গতকাল সকালেও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো, আর আজকে এমন করছে কেন? একটু পর জাঙ্কুক এক প্লেট খাবার নিয়ে এসে তের পাশে বসে। তে বোকার মতো বলে, এসব কি? দেখতে পারছো না কি এগুলো? কালকে রাতে তো কিচ্ছু খাওনি, তার উপর জ্বর বাঁধিয়ে বসে আছো। নাও এবার হা করো। তে হাসি হাসি মুখ নিয়ে বলে, আমি নিজে খেতে পারবো তো। জাঙ্কুক চোখ রাঙিয়ে বলে, হা করতে বলছি তো নাকি? তে চুপচাপ খাবারটা খেয়ে নেয় আর মনে মনে বলে, কি হচ্ছে এগুলো? আমি কি স্বপ্ন দেখছি, না যা হচ্ছে সব বাস্তব? খাবারটা আগে শেষ করো, পরে বুঝতে পারবে স্বপ্ন নাকি বাস্তব। তে আজকে অবাকের শেষ চূড়ায় পৌঁছে যাচ্ছে। মাথা কেমন জানি ভন ভন করছে। এ যেন আগের জাঙ্কুকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এখনকার জাঙ্কুকের মাঝে। জাঙ্কুক থেকে ওষুধ খাইয়ে দিয়ে নিজে খেয়ে অফিসে চলে যায়, আর যাওয়ার আগে থেকে আরো অবাক করে দিয়ে তীর কপালে চুমু এঁকে দিয়ে জলদি আসবে বলে বের হয়ে যায়। তে সারাদিন শুয়ে বসে কাটিয়েছে। যখন সবাই জানতে পেরেছে তের জ্বর এসেছিল তখন থেকে তে সব ধরনের কাজ করা বারণ। সারাদিনে জাঙ্কুক অনেকবার কল করে তের খোঁজ খবর নিয়েছেন। জাঙ্কুকের হঠাৎ এমন আচরণ থেকে ভীষণ ভাবাচ্ছে। সন্ধ্যায় জাঙ্কুক বাড়িতে এসে থেকে আরো এক দফা অবাক করে দিয়ে বলে, তে রেডি হয়ে নাও, 9টায় ফ্লাইট ধরতে হবে। তে পুরো কুচকে বলে, মানে কোথায় যাব? কেন হানিমুনে ভুলে গেছো নাকি? তে হতভম্ব হয়ে বলে, হানিমুন? কিন্তু তুমি তো। জাঙ্কুক কণ্ঠে গভীরতা এনে বলে, তুমি কি রেডি হবে নাকি আমি রেডি করিয়ে দিব তোমাকে? তে ভয় পেয়ে দ্রুত গলায় বলে, না না না, আমি রেডি হচ্ছি। কথাটা বলে চুপচাপ আলমারি থেকে কালো রঙের একটা জামদানি শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায়। চেঞ্জ করে বের হয়ে দেখে জাঙ্কুক নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে ঢোকাচ্ছে। তে বের হতে জাঙ্কুক চোখ তুলে তের দিকে তাকায়। জ্বরের কারণে তের চোখ মুখ ফুলে আছে, আর সেই ফুলো ফুলো মায়াবী মুখটা জাঙ্কুককে একটু বেশি টানছে। জাঙ্কুক আস্তে আস্তে তের সামনে গিয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদু গলায় বলে, খুব অবাক হচ্ছ তাই না? আমি কেন হঠাৎ এমন করছি? একবার হানিমুনে চলো, তারপর সব বুঝতে পারবে। তে জাঙ্কুকের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক পুনরায় বলে, তার
তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, ডিনার করে বের হব। বলি রুম থেকে বের হয়ে যায়। তে বিড়বিড় করে বলে, হানিমুনে গিয়ে কি হবে আবার? তে রেডি হয়ে নিচে নেমে ডিনার করে সময় মতো বেরিয়ে যায় হানিমুনে যাওয়ার উদ্দেশ্যে। ফ্লাইটে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙতে চোখ খুলে নিজেকে নরম তুলতুলে বেডের উপর আবিষ্কার করে। তাই তাড়াতাড়ি উঠে ঘরের চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে দেখে অচেনা একটা ঘরে সে। আমি এখানে এলাম কি করে? আমি তো ফ্লাইটে ছিলাম। জাঙ্কুক কোথায়? ও কি আমাকে এখানে একা একা চলে গেছে? এসব চিন্তা করে শব্দ করে কেঁদে দেয়। জাঙ্কুকের কান্নার আওয়াজ শুনে দ্রুত পায়ে বেলকনি থেকে এসে বলে, কি হয়েছে জান, এভাবে কান্না করছো কেন? কান্না করে যাচ্ছে তে, অনেক চেষ্টা করছে কান্না থামানোর, কিন্তু পারছি না। জাঙ্কুক অস্থির গলায় বলে, আরে তুমি কান্না করছো কেন? বলবে তো আমায় কি হয়েছে? এর কান্না থামছে না দেখে জাঙ্কুকের কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে একঘেয়েমি। হাসিও পাচ্ছে, আবার খারাপও লাগছে। এত বড় একটা মেয়ে এভাবে কান্না করছে যে কিনা চাইলে বাচ্চা জন্ম দিতে পারবে। হঠাৎ করে জাঙ্কুকের নজর যায় তার শুষ্ক লাল রাঙা ঠোঁট জোড়ার দিকে। তা দেখে জাঙ্কুক একটা ঢোক গিলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু না পেরে তার শুষ্ক ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। হুট করে নিজের সাথে এমন হওয়াতে তে বড় বড় চোখ করে তাকায়। জাঙ্কুকের থেকে সরে যেতে চাইলে জাঙ্কুক তার কোমর ধরে নিজের আরো কাছে টেনে নেয়। কিছুক্ষণ কিস করার পর জাঙ্কুক নিচ থেকে তাকে ছেড়ে দেয়। তে লজ্জায় তাকাতেই পারছে না জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুচকি হেসে তার ঠোঁটে নিজের বড় আঙ্গুল দিয়ে স্লাইড করে বলে, এবার বলো কান্না করছিলে কেন? কিন্তু তে তারপরও নাক টানছে। তে নাক টানা দেখে জাঙ্কুক কপট রাগ দেখিয়ে বলে, আবার কান্না করলে কিন্তু এবার আর চুমু খাবো না, অন্য কিছু করব। তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। যা হবে সব কিন্তু তোমার দোষের জন্যই হবে। তে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তপ্ত নিঃশ্বাস ছেড়ে তার ডান হাতটা ধরে নরম গলায় বলে, কি হয়েছে বলো, কান্না করছিলে কেন? না বলে বুঝবো কি করেছে? আমার একমাত্র বউ কেন কান্না করছিল? এবার তে ধরা গলায় বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাই ভয়ে কান্না করে দিয়েছিলাম। জাঙ্কুকের কথা শুনে শব্দে হেসে বলে, এটার জন্য কান্না করেছিলে? আর আমি ভেবেছিলাম কি না কি? কথাটা বলে তার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে, আর তোমাকে ছেড়ে দেওয়ার কথা কোথা থেকে আসছে? একবার তো ছেড়ে দিয়েছিলামই, তাহলে আবার ফিরে এলে কেন? আর ফিরে যখন এসেছই তাহলে আর ছাড়ছি না কোনোদিনও, বেঁধে রাখবো সারা জীবন নিজের হৃদয়ের গহিনী। তে নিচু সুরে বলে, তুমি এমন করছো কেন জাঙ্কুক আমার সাথে? আমি এসব নিতে পারছি না, প্লিজ এভাবে স্বপ্ন দেখাবা না আমাকে। জাঙ্কুক মুচকি হেসে থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। তুমি কি ভেবেছিলে কিছু জানতে পারবো না আমি? আমি সব জানতে পেরেছি, কেন বা কার জন্য এসব করেছিলে সব। মানে? জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলে, মানেটা এখন না জানলেও হবে তোমার, শুধু রাতটার জন্য অপেক্ষা করো, তখন জানতে পারবে। এবার উঠে ফ্রেশ হয়ে নাও, নাস্তা করতে হবে। রাতে কি হবে? সারপ্রাইজ ম্যাডাম, সারপ্রাইজ বলে দিলে কি এটার সারপ্রাইজ থাকে? তাই না জানলেও চলবে আপনার। আর রাতের জন্য নিজেকে তৈরি রাখুন। কথাটা বলে তীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে যায়। তীর চিন্তিত হয়ে বলে, কি জেনেছে জাঙ্কুক? ও কি সবকিছু জেনে গেল? সকালে খাওয়া শেষ করে তে বেলকনিতে এসে দাঁড়াতে তার মনটা ফুরফুরে হয়ে যায় সামনে থাকা মনোরম দৃশ্যটা দেখে। বড় বড় পাহাড়, চারদিকে সবুজে ঘেরা। পাহাড়ের উপর সাদা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যেগুলো বাতাসের সাথে ভেসে যাচ্ছে। এর কিছুক্ষণ পর জাঙ্কুকের কাছে এসে বলে যায় সে একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যাচ্ছে, ফিরতে নাকি সন্ধ্যা হবে। সারাদিন আর জাঙ্কুকের দেখা মিলল না। হঠাৎ করে তের রুমে তিনজন প্রবেশ করল। তা দেখে তে কিছুটা চমকে বললে, কারা আপনারা? ম্যাম, জাঙ্কুক স্যার আমাদের পাঠিয়েছেন আপনাকে রেডি করে দেওয়ার জন্য। রেডি করাতে মানে কিসের জন্য? এটা তো জানি না, আপনাকে শুধু সাজিয়ে দিতে হবে, এটা আমাদের বলা হয়েছে। তে মনে মনে বলে, জাঙ্কুক করতে কি চাইছে? তে আর কিছু বলে না, ওরা থেকে সাজাতে শুরু করে। 1 ঘন্টা পর তে সাজ কমপ্লিট হয়।
কালো শাড়িতে থেকে অসাধারণ লাগছে। ম্যাম, এবার চলুন। কোথায় যাব? আপনি চলুন, দেখতে পাবেন। তখনই জাঙ্কুকের মেসেজ আসে, গাড়িতে উঠে পড়ো, আর ভয় পাওয়ার কিছু হয়নি, ওদেরকে আমি পাঠিয়েছি। এই মেসেজটা পড়ে গাড়িতে উঠে বসে। প্রায় আধ ঘন্টা পর গাড়ি থামে তার নিজের গন্তব্যস্থানে। এই গাড়ি থেকে নেমে ভীষণ অবাক হয় রিসোর্টটা দেখে। রিসোর্টের চারদিকে ছোট ছোট বাহারি রঙের লাইট জ্বলছে। তীর ফোনে আবারও মেসেজ আসে, গেট খুলে ভেতরে আসো। তীর জাঙ্কুকের কথা মতো ভিতরে প্রবেশ করে। তখন আবারও মেসেজ আসে, এবার সিঁড়ি বেয়ে সোজা ছাদে আসো। এই মেসেজটা পড়ে চারপাশে তাকিয়ে জাঙ্কুককে খোঁজার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের কোনো চিহ্ন দেখতে পায় না। আবারও তীর ফোনে মেসেজ আসার শব্দ হয়, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো, অপেক্ষায় আছি তো তোমার। তীর জাঙ্কুকের মেসেজ পড়ে মুচকি হেসে এক পা করে ভিতরে এগিয়ে যায়। যত এগিয়ে যাচ্ছে ছাদের দিকে, ততই তার হার্টবিটের গতি বেড়ে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে তা বুঝতে পারছে না। ছাদের দরজার কাছে এসে তীর জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে দরজা খুলে ছাদের ভিতর প্রবেশ করে পুরোই শকড। চারিদিকে লাইটিং করা, ছাদের মেঝে জুড়ে হার্ট শেপের লাল বেলুন। হঠাৎ করে তীর উপর গোলাপ ফুলের পাপড়ি পড়তে থাকে। তাতে তীর মহা খুশি, আর দু হাত মিলে ঘুরতে থাকে। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে জাঙ্কুককে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তীর থেমে যায়। ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দু হাত বুকে গুছে জাঙ্কুক তীর দিকে এক মনে তাকিয়ে মিটি মিটি হাসছে। তীর জাঙ্কুকের চাউনিতে ভীষণ লজ্জা পায়। জাঙ্কুক হুট করে এক পা করে তীর দিকে এগিয়ে আসে। জাঙ্কুক যত এগিয়ে আসছে, তীর হার্টবিটের গতি ততই বেড়ে যাচ্ছে। তাই লজ্জার সাথে সাথে জাঙ্কুকের দিকে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক তীর কাছে এসে তীর মুখ উপরে তুলে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে বললে, আজকে না তোমাকে অনেক আকর্ষণীয় লাগছে কালো শাড়িতে। তীর জাঙ্কুকের দিকে তাকায়। তীর গায়ের শাড়িটা কিছুটা পাতলা হওয়ার কারণে তীর সাদা পেটটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তা দেখে জাঙ্কুক তীর কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে নেয়। তীর তো আজকে বারবার শকড হচ্ছে জাঙ্কুকের কাণ্ডে। জাঙ্কুক আবারও ফিসফিসিয়ে বলে, কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? আমি সবটা জানতে পেরে গেছি। যেই হোক আমাকে সব বলেছি। তীর নির্লিপ্ত ভঙ্গিতে বলে, যেই হোক? যেই হোক, যা যা হয়েছে সব বলেছে ও আমায়। ওই দিন যদি আমার ফোনটা বন্ধ না থাকতো, তাহলে না তোমাকে কষ্ট পেতে হতো আর না আমাকে। আচ্ছা, আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, তাই না? বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমার করা অবহেলাগুলো খুব কষ্ট দিত আমাকে। আচ্ছা, আমাকে কি ক্ষমা করে চায় না তে? আমার ভেতরটা না ছারখার হয়ে যাচ্ছে এই ভালোবাসা নামক যন্ত্রণার কাছে। কিছু বলছে না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুক বুঝতে পারে তে কান্না করছে, তাই তে কোমর ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বললে, একদম কান্না করবে না তুমি। সরি জাঙ্কুক, আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি যে তখন নিরুপায় ছিলাম, তাই বাবা মার ভালোর জন্য নিজের ভালোবাসাকে কোরবানি দিতে হলো। কিন্তু দেখো ভাগ্যের কি লীলা, সেই ভালোবাসা আবারও ফিরে এলো আমার কাছে। হঠাৎ করে জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে ছাদের চিলেকোঠার ঘরটার দিকে হাঁটা ধরে। আকস্মিক ঘটনাটি মৃদু চিৎকার করে জাঙ্কুকের গলা ছাপটে ধরে। জাঙ্কুক থেকে কোলে করে এনে চিলেকোঠার ঘরটায় নামায়। এই ঘরের চারদিকটা দেখে অবাক হয়। চারদিকে লাল গোলাপ ফুল, বেলি ফুল, আরো নাম না জানা ফুল দিয়ে সাজানো ঘরটা। ছোট ছোট মোমবাতির আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। জাঙ্কুক দরজাটা শব্দ করে লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে ইসু কেঁপে উঠেতে জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে দু হাত ধারাতে মুখ আবদ্ধ করে কপালে গভীরভাবে ভালোবাসার পরশ এঁকে দেয়। জাঙ্কুকের ভালোবাসার পরশটা চোখ বন্ধ করে অনুভব করে। জাঙ্কুকের বন্ধ করে রাখা চোখে চুমু দিয়ে এর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আজকে যদি তোমাকে নিজের করে পেতে চাই, তাহলে কি তুমি বাধা দেবে তে? আমি না নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছি প্রতিনিয়ত, কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না। সত্যি বলছি, যদি আজকে বাধা দাও তাহলে সত্যি আমি পাগল হয়ে যাব। তাই প্লিজ বাধা দিও না। খুব ভালোবাসতে ইচ্ছে করছে তোমাকে, একেবারে গভীরভাবে। যে ভালোবাসার গভীরতা মাপা যায় না, শুধু অনুভব করা যায়। তুই কি বলতে কিছুই বুঝতে পারছি না। নিজের দু চোখের পাতা খুলে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থমকে যায়।
জাঙ্কুক নিঃশব্দ চোখে তাকিয়ে আছে। বড্ড ছন্ন ছাড়া লাগছে তাকে। ঘন ঘন ভারী নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। তে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিয়ে ঢোক গেলে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তাতে জাঙ্কুক মুচকি হাসি দিয়ে থেকে কোলে তুলে নেয়। তে লজ্জায় চোখ মেলে তাকাতেই পারছে না। জাঙ্কুক থেকে বেড়ে শুয়ে দিয়ে নিজেও আধশোয়া হয়ে তের পাশে শুয়ে পড়ে। তারপর পুনরায় তের বন্ধ দুধ চোখের পাতা চুমু এঁকে দেয়। তের জাঙ্কুকের শার্টের কলার শক্ত করে ধরে রাখেন। তের উপর শুয়ে থাকা পুরুষ শালীর হাতের ছোঁয়া গভীর থেকে গভীর হচ্ছে। আস্তে আস্তে দুজনের মাঝে সব আবরণ একে একে সরে যায়। তের দু চোখ বেয়ে দু ফুটানো নজর গড়িয়ে পড়ে। তার এই চোখের জল কষ্টের নয়, বরং সুখের। আজকের চারটাও লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে তেয়ার জাঙ্কুকের ভালোবাসা দেখে। এতদিনের এত বছরের ভালোবাসা আজ দুজনের মিলনের মাধ্যমে পরিপূর্ণ হলো। মাঝরাত জাঙ্কুকের উন্মুক্ত লোম স্পোকেতে মাথা রেখে শুয়ে আছেন। সে লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না। কিছুক্ষণ আগে দুজনের মাঝে যা ঘটেছে তা বারবার চোখে ভাসছে তার। জাঙ্কুকের প্রত্যেকটা ছোঁয়াতে শরীরে বয়ে গেছে, যা কোনোদিনও ভোলার মতো না। চারদিকে এখনো অন্ধকার হয়ে আছে, মোমবাতিগুলো নিভে গেছে, তবে জানলা দিয়ে চাঁদের আবছা আলো আসছে। জাঙ্কুক তের হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল ঢুকিয়ে তের হাতের পাতায় চুমু দিয়ে বলে, যন্ত্রণা হচ্ছে তে? ব্যথা কিংবা আনকমফোর্টেবল? জাঙ্কুকের কথা শুনে তের ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে। এসব প্রশ্ন না করলে কি নয়? তাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক পুনরায় বলে, কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো? তে নিচু গলায় বলে, ঠিক আছে আমি। জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, ধন্যবাদ জান, নিজেকে আমার কাছে এতটা গভীরভাবে বিলিয়ে দেওয়ার জন্য। তে কিছু না বলে নিজেকে আরো গুটিয়ে নেয় জাঙ্কুকের বাহু ধরে। জাঙ্কুক মুচকি হেসে তের চুলের মাঝে হাত বুলাতে বুলাতে বলে, ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও।